প্রথম কথা আপনার মাধ্যমে স্পষ্ট করে দেই, যারা শুনছেন আমার কথা, আমি 840 কোটি টাকার ঋণ নেইনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, মানে যেভাবে ওনারা লেখেন তাতে মনে হয় যে আমি ব্যাংকে গিয়ে 840 কোটি টাকা মনে হয় বড় কোনো সুটকেসের মধ্যে নিয়ে তারপরে এটা নিয়ে চলে এসেছি কোথাও। মোটেও বিষয়টা সেরকম নয়। কোনো ক্যাশ, 4 আনা পয়সা কেউ আমাকে ক্যাশ দেয়নি। যে টাকাটা দেয়া হয়েছে, মানে যে টাকাটা ঋণ নিয়েছি, সেটা হলো আমি যন্ত্রপাতি ক্রয় করেছি এবং ব্যাংক যন্ত্রপাতির ক্রয় মূল্য পরিশোধ করেছে অথবা কাঁচামালের ক্রয় মূল্য পরিশোধ করেছে ডলারে বিদেশে পরিশোধ করেছে। আমি কোনো টাকার, এখানে সরাসরি টাকার কোনো লেনদেন নাই। মূল যে ঋণটা আমি নিয়েছি সেটা 300 কোটি টাকার কম, 280-90 কোটি এরকম হবে। আমি যে টাকা পরিশোধ করেছি সেটা তার থেকে বেশি। আমি 300 কোটি টাকার, 300 কোটি টাকার উপরে পরিশোধ করেছি। দায়িত্বশীল কর্মকর্তারা আমাকে ডেকে বলেছেন একাধিকবার যে পানিতে নেমে কি কুমিরের সাথে যুদ্ধ করবেন? আপনাকে তো আমরা সুবিধা চাইলেও দিতে পারবো না, মানে ঋণ সুবিধা দিতে পারবো না, আপনাকে চালাতেও দেওয়া হবে না, আপনি এটা অমুকের কাছে তুলে দেন বা বিক্রি করে দেন। তারপরে প্রস্তাব এসেছে যে ঠিক আছে, দল পরিবর্তন করতে হবে না, রাজনীতি থেকে সরে গেলেই আর কোনো সমস্যা থাকবে না। আমি জানতাম যে নিশ্চিত আমরা ধ্বংসের পথে চলেছি আর্থিকভাবে। তারপরে তো আমি সরে যাই নাই, নিজের উপরে এই আঘাতগুলি নিয়েছি। একই সময়ে আজকে আমার যে ভাইরা, আমার প্রতিদ্বন্দ্বী ভাই বা তাদের দলের বড় বড় নেতারা যে সমস্ত বক্তৃতা করছেন, তাদের মনে রাখা উচিত যে একই সময়ে তারা মিসবাউদ্দিন সিরাজ সাহেব, বদরুদ্দিন কামরা সাহেব, এদের সাথে পার্টনারশিপে ব্যবসা করে আরামের সাথে ব্যবসা করেছেন, যখন তাদের শীর্ষ নেতাদের ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের সিলেট 1 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষের প্রার্থী সকাল বিকেল সন্ধ্যা রাত বিরামহীনভাবে, ক্লান্তিহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকে 2-3টি পয়েন্ট নিয়ে তার সাথে এত ব্যস্ত সময়ের মধ্যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। বিশেষ করে প্রবাসীদের বিষয় নিয়ে, পর্যটকদের নিয়ে আমরা 2টি কথা শুনবো, আরেকটি বিষয় নিয়ে আমরা একটু তার সাথে কথা বলবো। প্রথমে একটু ছোট্ট করে জানতে চাই, প্রবাসী অধ্যুষিত এটি সিলেট, এবং এই প্রবাসী অধ্যুষিত এই প্রবাসীদের নিয়ে আপনার ছোট্ট একটু পরিকল্পনা যদি একটু আমাদেরকে বলতেন। প্রবাসীরা, আমরা সবাই কিন্তু প্রবাসীদের আত্মীয়। আপনি সিলেটে 5টা ভাষায় ঢুকেন, দেখবেন অন্তত 2টা ভাষা সরাসরি আত্মীয় কোনো না কোনো দেশে আছে পৃথিবীর, মানে বাংলাদেশের বাইরে। তো প্রবাসীদের একটা অনেক দিনের একটা সেন্সিটিভ ইস্যু হচ্ছে সিলেট বিমানবন্দর। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, সিলেট বিমানবন্দর একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে, যেখানে সবই এয়ারলাইনের ফ্লাইট নামার সুযোগ থাকবে। কে কাজে লাগবে না লাগবে সেটা তো পরের কথা, কিন্তু সুযোগ থাকবে। নাম্বার 2 হচ্ছে, আমরা প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে চাই, এবং প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে চাই। সব বিনিয়োগই তো আমাদের কাম্য, কারণ আমাদের কর্মসংস্থান দরকার। কিন্তু প্রবাসী বিনিয়োগটার উপর আমরা বেশি এমফেসিস দেবো এই জন্য যে এই যে ইকোনমিক টাইসটা প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক স্বার্থ সম্পর্ক, এটি পরের প্রজন্মের প্রবাসীদেরকে বাংলাদেশের সাথে, তার নারীর সাথে সম্পর্কটাকে একটা অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ রাখবে, হারিয়ে যাবে না। সেই জন্য প্রবাসী বিনিয়োগের উপর আমরা জোর দেব। আর প্রবাসীদের যেরকম একটা তাদের সম্পত্তি এবং বিনিয়োগের নিরাপত্তার ভীতি আছে, এই ভীতি দূর করে তাদের কনফিডেন্স বিল্ড করার কার্যকর পদক্ষেপ তারা ইনশাল্লাহ আগামী দিন দেখতে পাবেন। আরও অনেক পরিকল্পনা আছে, কিন্তু এই স্বল্প সময় আসলে আমরা সেগুলো ডিটেলসে যাচ্ছি না, অন্য আরেক সময় আমরা সেগুলো শুনবো। একটু শুনতে চাই, সিলেট পর্যটকরা, দেশি বিদেশি পর্যটকরা আসেন, সেই পর্যটকদের নিয়ে আরও আকৃষ্ট করার জন্য আপনার কোনো ট্যাগলাইন বা আপনার কোনো পরিকল্পনা? ছোট্ট পর্যটন নিয়ে আমাদের অনেকগুলি পরিকল্পনা আছে। সিলেটের পর্যটনের পটেনশিয়াল কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের জন্য, আরেকটা হচ্ছে রিলিজিয়াস ট্যুরিজম। তো 2টার ক্ষেত্রেই রিলিজিয়াস ট্যুরিজম তো প্রচুর হয়, কিন্তু তারপরেও বাধা হচ্ছে অবকাঠামো। আমরা আগামী দিনে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, তাহলে আমরা পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামোগুলো দ্রুত উন্নয়নের জন্য প্রথমেই অগ্রাধিকার নিয়ে কাজ করব। আর আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে সিলেট কেন্দ্রিক একটা ডেন্টাল ট্যুরিজম হাব তৈরি করা। আপনারা জানেন যে নর্থ আমেরিকান, ইউরোপিয়ান অনেক বাংলাদেশি সিলেটি ওইখান থেকে এখানে আসেন শুধুমাত্র দাঁতের চিকিৎসা নেওয়ার জন্য। আসা যাওয়ার টিকিট, তাদের আত্মীয় স্বজনের জন্য গিফট, এখানে থাকার খরচ, এগুলি দেওয়ার পরেও সেটা সাশ্রয় হয় ওইখানে চিকিৎসা করলে যা হতো তার থেকে এটা কম হয়। তো আমরা যদি এখানে একটা আধুনিক
ডেন্টাল হাব তৈরি করতে পারি, এটাকে কেন্দ্র করে একটা ট্যুরিজম ডেভেলপ করবে। এরকম অনেকগুলি পরিকল্পনা আছে। আমি আপনার এই 2 মিনিটের ইন্টারভিউতে সেটা এখন আর এত বিস্তারিত বলার সময় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে যেটা শুনেছি, আমার শুনে খুব ভালো লেগেছে ডেন্টাল হাব। আসলে এটা আমাদের মাথায় আসেনি। আমার অনেক আত্মীয় স্বজন, অনেক রিনাউন্ড পার্সন, তারা প্রবাসী রাজ সিলেটে এসে তারা কিন্তু দাঁতের চিকিৎসা করান অনেক অনেক কারণে। সেটি একটি বিষয় একটু জানার বিষয় ছিল, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আপনার এই সিলেট 1 আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এবং তার অনুসারীরা একটা বিষয় নিয়ে কটাক্ষ করছেন বা সরব হয়েছেন। তারা ঋণের বিষয় নিয়ে বলা হচ্ছে যে 840 কোটি টাকা প্লাস 1000 কোটি টাকার বিষয়ে তারা এখানে তুলে ধরছেন, মিছিলের স্লোগানে আমরা দেখছি সেটি উঠে আসছে। এই বিষয়টা আপনার কাছ থেকে একটু পরিষ্কার আমরা একটু জানতে চাচ্ছিলাম। আসলে কি আপনি 840 কোটি টাকা এখানে ঋণ নিয়েছেন, বা এইটা কিভাবে আসলে, বা আপনার একটু যদি আমাদেরকে। মানে হাসছি, কিন্তু এটা কষ্টে হাসছি। কেন কেন এই কথায় কেন কষ্ট পাই সেটাও আপনাকে বলবো। প্রথম কথা হলো, আমি ফেসবুকে তাদের লেখা দেখেছি এবং বোঝাই যায় এটা একটা অ্যাসাইন্ড একটা বাহিনী যাদের কাজই হচ্ছে এরকম অপপ্রচার করা। এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার দলের বড় বড় নেতারা বক্তৃতায় গেলে সমানে বলে বেড়াচ্ছেন। প্রথম কথা আপনার মাধ্যমে স্পষ্ট করে দেই যারা শুনছেন আমার কথা, আমি 840 কোটি টাকার ঋণ নেইনি, নাম্বার 1। নাম্বার 2 হলো, মানে যেভাবে ওনারা লেখেন তাতে মনে হয় যে আমি ব্যাংকে গিয়ে 840 কোটি টাকা মনে হয় বড় কোনো সুটকেসের মধ্যে নিয়ে তারপরে এটা নিয়ে চলে এসেছি কোথাও। মোটেও বিষয়টা সেরকম নয়। আমার একাধিক প্রতিষ্ঠান, সেখানে বিভিন্ন সময় আমরা ঋণ নিয়েছি। একটা প্রতিষ্ঠান শুরু করেছি 2004-এ, 2005-এর শুরুর দিকে, সেটা ঋণ পরিশোধ করে তারপরে আবার 2008-এ এসে আবার ঋণ নিয়েছি এটার বর্ধিত করার জন্য। একটা প্রতিষ্ঠানের ঋণ পুরোপুরি শোধ করার পরে ওই ব্যাংকটি তখন আগ্রহী হয় আমার দ্বিতীয় প্রতিষ্ঠানে বিনিয়োগ করার জন্য। সুতরাং আমার পারফরমেন্স ভালো ছিল, সেই জন্যই আগ্রহী ছিল। এবং মানে 2006-07-এই আমার এক প্রতিষ্ঠানেই তৎকালীন ডলারের মূল্য কত 60-65 টাকা ছিল বা আরও কম ছিল। তখনই আমি আমার প্রথম প্রতিষ্ঠান দিয়ে 100 কোটি টাকার বেশি রপ্তানি করতাম। তখন এটা তো আপনার রপ্তানিমুখী একটা প্রতিষ্ঠান। দুইটাই রপ্তানিমুখী প্রতিষ্ঠান। আচ্ছা, তখনই করতাম এবং সেটা দিয়ে তখনকার যে ঋণ ছিল সেটা শোধ করার পরে, তখনকার ঋণ ছিল ওই প্রতিষ্ঠানের সমুদ্র ঋণ ছিল বোধহয়, এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, 60-65 কোটি টাকা হবে। ওইটা পরিপূর্ণ শোধ করার পরে দ্বিতীয় প্রকল্পে এগিয়ে আসে। তখন আমি প্রথম প্রকল্প আবার নতুন করে ঋণ নিয়ে আবার বর্ধিত করি, মানে আমাদের ক্যাপাসিটি এনলার্জ করি। এই ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, সরি, আমি ঋণটা কি আসলে টাকা নিয়েছেন নাকি যন্ত্রপাতি? আসলে আপনি কি টাকা, আমি আপনাকে পরিষ্কার করে দেই এবং আমার কথাটা শেষ করি, তো আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তারপর দ্বিতীয় প্রকল্পে নিই। দ্বিতীয় প্রকল্প এবং প্রথম প্রকল্পের বর্ধিতকরণ দুটাতেই কোনো ক্যাশ, 4 আনা পয়সা কেউ আমাকে ক্যাশ দেয়নি। সেটাই আমি জানতে চাচ্ছি। যে টাকাটা দেয়া হয়েছে, মানে যে টাকাটা ঋণ নিয়েছি, সেটা হলো আমি যন্ত্রপাতি ক্রয় করেছি এবং ব্যাংক যন্ত্রপাতির ক্রয় মূল্য পরিশোধ করেছে অথবা কাঁচামালের ক্রয় মূল্য পরিশোধ করেছে ডলারে বিদেশে পরিশোধ করেছে। আমি কোনো টাকার, এখানে সরাসরি টাকার কোনো লেনদেন নাই। এই জিনিসটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমার মূল বিতরণকৃত ঋণ, মানে মূল যে ঋণটা আমি নিয়েছি সেটা 300 কোটি টাকার কম, 280-90 কোটি এরকম হবে। আমি যে টাকা পরিশোধ করেছি সেটা তার থেকে বেশি। আমি 300 কোটি টাকার, 300 কোটি টাকার উপরে পরিশোধ করেছি। এখন স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি নিলেন 300 কোটি, দিলেনও 300 কোটি, তাহলে এত জমলো কি? 840 কোটি কিভাবে হলো? সুদে জমেছে। এবং কি কারণে জমেছে সেটা আপনাকে বলি। এইটাই আসলে জানার। আমাদের যে এরকম শিল্প প্রতিষ্ঠান, এরকম বাংলাদেশে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান আছে যেগুলি ক্যাপটিভ পাওয়ারের উপর নির্ভরশীল। আমরা সরকার যে গ্যাস সরবরাহ করে সেই গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ বানাই এবং আরেকটা গ্যাস দিয়ে আমরা বয়লার চালাই। আচ্ছা, প্রথমে 3.5 বছর, তারপরে আরও 1 বছর গ্যাপ দিয়ে আবার 3 বছর, 6.5 বছর গ্যাসের সরবরাহটা ছিল এমন, আমি দিনে 2 থেকে 6 ঘন্টার বেশি প্রকল্প চালাতে পারতাম না। যে প্রকল্পটি 24 ঘন্টা চলে অন্তত 345 দিন চলার কথা, এটা ফিজিবল হওয়ার জন্য, লাভজনক হওয়ার জন্য, সেই প্রতিষ্ঠানটা 345 দিন তো দূরের কথা, 365 দিন দূরের কথা, দিনে 24 ঘন্টা তো দূরের কথা, দিনে 22 থেকে 18 ঘন্টা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, কারণ গ্যাস সরবরাহ অপ্রতুল। প্রোডাকশন হয় না, এখানে প্রোডাকশন করতে পারিনি। আপনার ধারণার জন্য বলছি, আমরা জাহাজে করে পণ্য পাঠাই ইউরোপে,
প্রতি কেজিতে খরচ পড়ে 8 সেন্ট 9 সেন্ট। আর যখন এটা লেট শিপমেন্ট হয়, বাধ্য হয়ে প্লেনে পাঠাতে বাইরের ক্রেতার চাপের কারণে, তখন প্রতি কেজি পড়ে $3। আপনার শুধু ধারণার জন্য বললাম। অনেক টাইমস বেড়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এ তো লোকসানে। দ্বিতীয়ত, বিগত সরকারের সময় ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা আমাকে ডেকে বলেছেন একাধিকবার যে পানিতে নেমে কি কুমিরের সাথে যুদ্ধ করবেন? আপনাকে তো আমরা সুবিধা চাইলেও দিতে পারবো না, মানে ঋণ সুবিধা দিতে পারবো না, আপনাকে চালাতেও দেওয়া হবে না, আপনি এটা অমুকের কাছে তুলে দেন বা বিক্রি করে দেন। তারপরে প্রস্তাব এসেছে যে ঠিক আছে, দল পরিবর্তন করতে হবে না, রাজনীতি থেকে সরে গেলেই আর কোনো সমস্যা থাকবে না। ভাই, আমি তো দেশও ছেড়ে যাই নাই, রাজনীতিও ছেড়ে যাই নাই। শেখ হাসিনা পতনের 1 মাস আগেও তো কেউ বলতে পারতো না যে হাসিনার পতন হবে এই সময়। আমি জানতাম যে নিশ্চিত আমরা ধ্বংসের পথে চলেছি আর্থিকভাবে, তারপরে তো আমি সরে যাই নাই। আর আরেকটা জিনিস আপনাকে বলি, একই সময়ে শেখ হাসিনার সময়ে একাধিক বাংলাদেশের খ্যাতনামা ব্যবসায়ী, তারা এই ধরনের চাপে পড়ে রাজনীতি থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন। তারা আমার থেকে অনেক বয়স্ক, অনেক অভিজ্ঞ, আর্থিকভাবে অনেক বেশি প্রতিষ্ঠিত, কিন্তু আমি সেই পথে যাইনি। আমি জানি যে আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু আমি আমার জায়গা ছেড়ে নড়িনি। আর একটা জিনিস আপনাকে বলি, আমি আমার প্রতিষ্ঠানটা যদি স্বাভাবিকভাবে চালাই, এই ঋণ শোধ করার সক্ষমতা এই প্রতিষ্ঠানের আছে। এখনো যে ঋণ, আমি যদি প্রতিষ্ঠানটা বিক্রি করে দিই, তাহলেও এই ঋণ শোধ করে আমার কাছে আরো বাড়তি কিছু টাকা থাকবে। সো এটা বুঝতে হবে যে বা যারা অপপ্রচার চালাচ্ছেন তারা কাজটা ঠিক করছেন না। আরেকটা কথা আমি বলি, আমি যেই সময়ে আমার নিজের উপরে এই আঘাতগুলি নিয়েছি, একই সময়ে আজকে আমার যে ভাইরা, আমার প্রতিদ্বন্দ্বী ভাই বা তাদের দলের বড় বড় নেতারা যে সমস্ত বক্তৃতা করছেন, তাদের মনে রাখা উচিত যে একই সময়ে তারা মিসবাউদ্দিন সিরাজ সাহেব, বদরুদ্দিন কামরা সাহেব, এদের সাথে পার্টনারশিপে ব্যবসা করে আরামের সাথে ব্যবসা করেছেন, যখন তাদের শীর্ষ নেতাদের ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। তো একটু মনে রাখা দরকার যে মানে রাজনীতি, আপনি তাৎক্ষণিক 2-4টা কথা বলে হয়তো চমক দেখাতে পারেন, কিছু লোককে বিভ্রান্ত করতে পারেন, কিন্তু হিপোক্রেসি দীর্ঘ যাত্রায় ভালো ফল দেয় না। মানুষ এটা উপলব্ধি করে। আর দেশের সব মানুষকে বোকা মনে করে, যদি নিজেকে কেউ চালাক মনে করে, আদতে তারাই বোকা, সারা দেশ বোকা হয়ে যায়নি। এটা মনে রাখা দরকার। এই ক্ষেত্রে আপনি যেটা একটা মেনশন করেছেন যে আপনার যে এখনই যে মানে আপনার যে ভ্যালু যেটি আছে, যে ইন্ডাস্ট্রির যে 2টি ইন্ডাস্ট্রির ভ্যালু আছে, এটি এই যদি লাভজনক পর্যায়ে চলে যাবে এবং এই আমি স্বাভাবিকভাবে চালালে, আমি তো চালাতে পারিনি প্রতিবন্ধকতার কারণে। যতদিন চালিয়েছি ততদিন শোধ করেছি। যখন চালাতে পারিনি, ভাই আমার জন্য এত কঠিন ছিল, হাত পা বেঁধে রাখা হয়েছে দস্তুর মতো। শুন, আমাদের আন্দোলনের সময় অনেক লোক গায়ে আঘাত নেয় নাই, গুলি চিহ্ন নাই, আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষত বয়ে বেড়াচ্ছি। যেই সময়ে আমি প্রতিষ্ঠানটা চালাতে পারিনি, আমার সুদ জমে এত হয়েছে, সেই সময় যদি আমি স্বাভাবিক চালাতে পারতাম, তাহলে তো ওই ঋণ শোধ শুধু হতো না, এর থেকে বেশি পরিমাণ টাকা তো আমার কাছে থাকতো। এই আয় তো আমি তো পুরনো দিনে আবার ফেরত যেতে পারবো না, এই আয় আমি আবার রিপিট করতে পারবো না। এখন আয় করে এই বর্ধিত সুদের টাকা আমার শোধ করা লাগবে, তাই না? তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন নিশ্চয়ই হিসাব। এই ক্ষেত্রে আসলে যেটা বলা হচ্ছে যে অনেকেই বলছেন যে না, আপনি এমপি নির্বাচিত হলে এই টাকাগুলো আসলে কি হবে, এইটার মানে এই ক্ষেত্রে তো আপনার এই প্রতিষ্ঠানটি যখন চালু হয়ে যাবে, এই সরকারের প্রতিষ্ঠানটি চালুই আছে, বাধাহীনভাবে নির্বিঘ্নে চালিয়ে যেতে পারিনি। নিরবিচ্ছিন্নভাবে চালালে এই প্রতিষ্ঠানের যে আয় সক্ষমতা আছে, এখনো যে ঋণ বেড়ে ফুলে ফিপে যে আকার নিয়েছে, তারপরেও এটা শোধ করতে সক্ষম। আমি যদি কালকে সিদ্ধান্ত নেই না ব্যবসা করবোই না, এটা বিক্রি করে দেবো, তাইলেও এটা শোধ হয়ে যাবে, বাড়তি কিছু টাকা আমার হাতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু আসলে জানার ছিল, অনেক সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে গণসংযোগ শুরু হয়ে যাবে। আরেকটা কথা আপনাকে বলবো, দেখেন 2018-তে যখন নির্বাচন করি, জামাতের অনেক কর্মীরা নির্বাচনে আমাদের ভোট দিয়েছেন, কাজ করেছেন, আমার তাদের প্রতি সহানুভূতি আছে এবং তাদের আঘাত দিতে চাই না বলেই আমি এত নোংরা আক্রমণের পরেও মুখ খুলে তাদের বিরুদ্ধে কিছু বলিনি। কিন্তু একটা জিনিস আমি জামাতের নেতাদের বলি, রাজনীতিতে অতিরিক্ত ডেসপারেট হয়ে গেলে, মরিয়া হয়ে গেলে, বা এটা যদি কেউ মনে করে যে আজকেই না হলে আর কোনো দিন হবে না, যেভাবে হোক এটাকে করায়ত্ত করতে হবে, এটা কিন্তু ভালো মানসিকতা নয়। না,
আমরা গত 50-55 বছরে যেভাবে রাজনৈতিক সংঘাতের কারণে দেশটাকে বিপর্যস্ত করেছি, এর ফলাফল হয়েছে যে 55 বছর পরেও আমরা একই চক্রাকারে একই আবর্তে ঘুরছি। আমরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে উন্নত করতে পারিনি। আজকেও 20 কোটি মানুষের দেশে 7 কোটি লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। পৃথিবীর বেশিরভাগ দেশে 7 কোটি জনসংখ্যাই নেই। আমি জামাতের নেতাদের বলবো, এত বেপরোয়া মরিয়া হয়ে অপপ্রচার করার দরকার নাই। আপনি আপনার স্বাভাবিক রাজনীতি করেন। একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশে মানুষ সাধারণত বাইনারি চয়েসের দিকেই ঢুকে। যদি একটা দল ভালো পারফর্ম করে তারা সরকারে থাকবে, আপনি যদি তার থেকেও ভালো কর্মসূচি নিয়ে মানুষের কাছে আসেন, আপনি আপনার বিবেচনা পাবেন। এটি চর্চার বিষয়, এটি জোর করে হাসিল করার বিষয় না।